ট্রাম্প, শি জিনপিং বা মোদি এসে দেশ গড়ে দেবে না মন্তব্য মির্জা ফখরুলের, গণতন্ত্র রক্ষার তাগিদ। সংস্কার আটকে গেলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি নাহিদের, সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর নির্দেশ, পুলিশ নীরব থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। রাশিয়ায় যুদ্ধে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আকরামের বাড়িতে শোকের মাতম, মরদেহ ফেরত আনতে সহযোগিতা দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, চর্চা করতে হয় বলেও মনে করেন তিনি। বাইরে থেকে কেউ এসে এদেশ গড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী কেউ ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না, দেশের মানুষকেই দেশ গড়তে হবে জানিয়ে ফখরুল বলেন, সামনের দিনে ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি। এই আলোচনা বাংলাদেশের ক্ষমতায়নের পথ ধরে নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি নিয়ে। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ তিনি তাদের সঙ্গে একমত নন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। রাজনৈতিক তর্ক সেই ব্রিটিশ আমল থেকেই আছে বলে মনে করেন তিনি। তবে দেশের স্বার্থে নেতা ও জনতা সবসময় এক হয়েছে। অত্যন্ত বড় বড় নেতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হয়েছেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের এক একজনের একটা চিন্তা ছিল। সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন কি আমরা সবাই এক হয়েছি, এক হয়েছে লড়াইটা লড়ে। তিনি বলেন, সবসময় দেশ গড়েছে সাধারণ মানুষ। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিএনপি মহাসচিব বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস সফল হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নজরুল ইসলাম খান। বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্টে গণহত্যার বিচারের দাবি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে 12 দলীয় জোটের নেতাদের জানান বিএনপি নেতারা। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আশা করছে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে, সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সংবিধান সংশোধনে গণভোট ও 72-এর 4 মূলনীতি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানায় তারা। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দেয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো দলের স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশের উপর মতামত জানাতে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে ১২৯ প্রস্তাবে একমত হয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা সহ ৭০ অনুচ্ছেদ সংস্কারে জোর দেয় দলটি। জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বাতিল চায় এনসিপি। কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায় তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে মনে করেন এনসিপি নেতা। 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রস্তাবও দিয়েছে এনসিপি। তবে দলটির সদস্য সচিব জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় তারা। যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে, সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল পদ্ধতি, ইন্টারনেটকে মৌলিক অধিকার করা, সকল জাতিসত্তাকে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাবও দেয় এনসিপি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল দেখেও যেসব পুলিশ সদস্য নীরব থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর 4টি থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে একে একে আরও 3টি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজ খবর নেন উপদেষ্টা। কথা বলেন অভিযোগ নিয়ে থানায় আসা ভুক্তভোগীদের সাথেও। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরা পশ্চিম থানায় যান। এ সময় মিথ্যা মামলায় কাউকে যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। পরে উত্তরা তুরাগ থানায় গিয়ে বিগত সরকারের প্রশাসনিক নানা কার্যক্রমের সমালোচনা করেন উপদেষ্টা। নির্বিঘ্নে পুলিশের দায়িত্ব পালনে সব ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে দাবি করেন উপদেষ্টা। তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চাঁদাবাজি, দখলবাজি চলছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ লালমনিরহাটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি। এসব বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে অবস্থানের আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে 18 বছর পর জেলায় জামায়াতের সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। আশপাশের বিভিন্ন জেলা থেকেও সমাবেশে যোগ দেন কর্মীরা। নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে।
এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদের কথা ও কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি এই মন্তব্য করেন। ফ্যাসিবাদের জায়গা হবে না উল্লেখ করে অলি আহমদ বলেন, ৮ মাসেও স্বৈরাচারের বিরুদ্ধে হওয়া মামলাগুলো চার্জশিট দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সময় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। অলি আহমদ আরও বলেন, যথাসময়ে নির্বাচনের দিন ঘোষণা করা না হলে আওয়ামী লীগের মতো পালাতে হবে এই সরকারকে। কাগজে কলমেও খাতায় অর্থনীতি খুবই ভালো, কিন্তু বাস্তবে ফাঁকা। কোনো ধরনের অগ্রগতি হয় নাই। যদি হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব জনসমক্ষে হিসাব করে দেখান। একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়া নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা জানায়, প্রতিবেদনে ৪৩৩টি সুপারিশ ও ১৫টি সংস্কার প্রস্তাব করেছে তারা। যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করতেও আহ্বান জানিয়েছে কমিশন। গুরুত্ব দেওয়া হয়েছে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণে। সরকারি বেসরকারি সব খাতে ৬ মাস ও ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিতের পাশাপাশি শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করা হয়। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা, এটাই আমাদের মোটামুটি প্রতিবেদনের মূল বিষয়বস্তু। ৬ দাবি আদায়ে কাল সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। দুপুরে রাজধানী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে আলাদা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে রাজপথে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল সহ ৬ দাবি তাদের। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরও সমস্যার সুরাহা হয়নি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাইজ ইন রেড নামে কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদও জানায় তারা। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। ২১ সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর কাফ ইন্সট্রাক্টরদের নাম যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে কাফ ইন্সট্রাক্টরদেরকে তাদের পদমর্যাদা অনুযায়ী বা তাদের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে। টেকনিক্যাল ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এমনকি এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচি থেকে ৩ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তার প্রতীকী গদিতে আগুন জ্বালিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। বিকেলে কুয়েট দুর্বার বাংলার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবন ঘুরে আবারও দুর্বার বাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে প্রতীকী গদিতে আগুন জ্বালান তারা। 13 এপ্রিল জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন করেন তারা। পরে 15 এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এছাড়া 4 মে শিক্ষা কার্যক্রম শুরু এবং 2 মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। নাটোরের বড়াই গ্রামের শিশু জুঁই হত্যার ঘটনায় 5 শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বয়স 12 বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, গেল 14 এপ্রিল আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয় জুঁই। পরে মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর থানার হরিপুরের ভুট্টা ক্ষেত থেকে অ্যাসিডে মুখ ঝলসানো জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির মা চাটমোহর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 5 শিশুকে গ্রেপ্তার করে। নিখোঁজের প্রায় 14 ঘন্টা পর উদ্ধার হলো 6 মাসের শিশু সেহেরিসের মরদেহ। চট্টগ্রামের চাকতাই খাল থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে কাপাসগোলায় নবাব হোটেলের পাশের নালায় রিকশা উল্টে শিশুটি নিখোঁজ হয়। তবে অক্ষত রয়েছে রিকশায় থাকা শিশুটির মা ও দাদি। চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু সেহেরিস। এরপর টানা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল 10টার দিকে হিজরাখাল থেকে 6 কিলোমিটার দূরের চাকতাই খালে শিশুটির মরদেহ শনাক্ত করে স্থানীয়রা। পরে তাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে। আমি ভাবছিলাম যে এটা পুতুল, বাচ্চা না। তখন সবাই বলতেছে পুতুল পুতুল। আমি তো না, পুতুল না, এটা বাচ্চার মতোই লাগতেছে, স্পষ্ট বাচ্চার মতো লাগতেছে। আমি নিচে নামে দেখি রাত 12:30 থেকে উদ্ধার কার্য চালিয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা পাওয়া গেছে। এখন পরবর্তী ফর্মালিটি যারা আমাদের পুলিশ প্রশাসন আছেন ওনারা চাকতাই খাল চামড়া গুদামের পাশে যে খালটা আছে এখান থেকে ডেড বডিটা পাওয়া গেছে। নগরের উন্মুক্ত খাল নালা সুরক্ষিত থাকলে প্রাণহানির ঘটনা কমতো বলে জানায় নগরবাসী। খাল ও নালার চারপাশ সুরক্ষিত রাখার দাবি জানান নগরবাসী। সেফটি রেলিং সিস্টেম থাকলে বাচ্চাগুলা অন্তত সেফটি খেলাধুলা করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চা, এরা খেলাধুলা করে, অনেকবার পড়ছে খালে বাচ্চা। শুক্রবার রাতে হিজরা খালের নালায় রিকশা সহ পড়ে যায় শিশুটির মা ও দাদি। তাদের উদ্ধার করা হলেও শিশুটি পানির স্রোতে নিমেষে হারিয়ে যায়। এ নিয়ে গত 8 বছরে নগরীর খাল ও নালায় পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ মাসে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হবে, এই তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মন্তব্য করেন, দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি। এ সময় ইন্টারনেটের ব্যান্ডউইথ সর্বনিম্ন 10 MBPS করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB। বৈঠকে ইন্টারনেটের দাম ও সেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা। এ সময় ইন্টারনেট সেবার লাইসেন্স জটিলতা নিরসন, পরিচালনা ব্যয় কমানো, অ্যাক্টিভ শেয়ারিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা। বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানোর ঘোষণা দেন। সরকারের যে উদ্দেশ্য, বিশেষ করে 20 MBPS, আসলে 20 MBPS অদূর ভবিষ্যতে 20 MBPSও সম্ভব হবে না। প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই। আর অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS। ইন্টারনেট সেবার মান বাড়াতে সংস্কারের কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। বলেন, এতদিন ইন্টারনেট ব্যবসার জন্য রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সের বদলে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসার সুযোগ দেওয়া হবে। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা চাচ্ছেন অত বড় ক্যাপিটাল নাই, তাদের জন্য ইভেন আমরা লাইসেন্সিংও বাতিল করে দিতে চাই। আমরা চাই সিম্পলি রেজিস্ট্রেশন করে, কল সেন্টার যেরকম হয়, একটা রেজিস্ট্রেশন, ছোট্ট একটা লামসাম ফি, সো দ্যাট যে কেউ এই ব্যবসায় চলে আসতে পারে।
বাংলাদেশে ইন্টারনেট সেবা নিকৃষ্ট উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ইন্টারনেট যেন আর কোনো সরকার চাইলেই বন্ধ করতে না পারে, সেজন্য এটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে নাগরিক অধিকার হিসেবে। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে, যেটা এই মাসের মধ্যেই পাস হতে যাবে, সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, আগামী ৫-১০ বছর পর সরকার ইন্টারনেট সেবার মান কোথায় নিতে চায় তার পরিকল্পনা এখনই করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। শুক্রবার আকরামের সাথে থাকা এক সহযোদ্ধার মাধ্যমে এই খবর জানতে পেরেছে আকরামের পরিবার। এরপর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। প্রায় ৯ মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আশুগঞ্জের আকরাম হোসেন। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেন আকরাম। ভালো বেতন না পাওয়ায় ২.৫ মাস আগে দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্ন। গত শুক্রবার সকালে আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয়েছেন আকরাম। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছে না মা বাবা। ছেলের যুদ্ধ দিয়ে লাগাইছে, আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, এবং আরো যে ছেলেগুলো আছে এই দেশের মধ্যে, আমরা বাঙালি, এই ছেলেগুলা যেমন বাংলাদেশে জীবিত আসে। কইছে আম্মা আর কোন সময় ডাক দেখো তারি না, আমার কইছে ঘুমাইতা, আমি ঘুমোতে আম্মা ফোন দিম, আমার হতে শেষ ফোন দিছে, আর তো দিছে না। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হোসেনপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। তার সাথে একটা ছেলে খবর দিছে যে আকরাম তো আর নাই, আকরাম ড্রোন হামলায় বোমা বিস্ফোরণে সে নিহত। কি করে এই সংসারটা চলবে? বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে, এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। গত ১৩ এপ্রিল আকরামের সাথে শেষবারের মতো কথা হয় তার বাবা মার। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। ৫ ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ। রাত ৯টায় বাংলাদেশে সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।